যারা আমাকে শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে মিয়ানমারের যে মানবিক করিডোর আরাকান আর্মির জন্য এবং মিয়ানমারে স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশের ভূখণ্ড, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তা যে হুমকি, এই বিষয়গুলি নিয়ে কথা বলব। শুরুতে যদি আসি মানবিক করিডোর, গত কয়েকদিনে আপনারা পত্রপত্রিকা, মিডিয়া এবং সরকারের পররাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে জানতে পেরেছেন যে বাংলাদেশ সরকার ইতিমধ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে তারা মানবিক করিডোর দিতে যাচ্ছে। আমেরিকার যে পরামর্শ এবং জাতিসংঘের যে পরামর্শ, সেই পরামর্শ অনুযায়ী। তো এই মানবিক করিডোর যে নামটি দিতে হচ্ছে, অর্থ বোঝায় যেখানে আরাকান আর্মি, যারা মিয়ানমারের জান্তা সরকারের সাথে যুদ্ধ করছে, ওদের খাদ্য সামগ্রী সরবরাহ এবং জরুরি যে ত্রাণ সামগ্রী, সেগুলো সরবরাহ করা। কিন্তু পৃথিবীর ইতিহাসে যেখানে মানবিক করিডোর হয়েছে, সেটা হয়েছে অস্ত্র সরবরাহের একটা রুট, যুদ্ধে সহায়তার একটা রুট, এটাই। এবং বাংলাদেশেও সেটা হতে যাচ্ছে। তারপরও আমাদের সরকার এই মানবিক করিডোর দিতে যাচ্ছে, যেখানে এই সরকারের জনগণের কোনো ম্যান্ডেট নেই, সরকার জনগণের সাথে কোনো আলোচনা নেই, রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা ছাড়া সরকার গোপনে, অনেকটা গোপনে কি কি শর্ত আছে আমরা জনগণ কিচ্ছু জানি না, অথচ এই দেশের মালিক, এই ভূখণ্ডের মালিক জনগণ। তো সরকার সেটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, কারণ একটাই, তাদের ক্ষমতায় টিকে থাকা। তো বাংলাদেশের প্রাপ্তি হচ্ছে এখানে ক্ষমতায় টিকে থাকা। এবার আসি মানবিক করিডোরে কি হবে। আপনারা জানেন মিয়ানমারে জান্তা যে সরকার, তাকে সমর্থন দিচ্ছে চায়না, আর আরাকান আর্মিকে সমর্থন দিচ্ছে আমেরিকা, ইসরায়েল, জাতিসংঘ সহ পশ্চিমা বিশ্ব। উদ্দেশ্য পশ্চিমা বিশ্বের একটাই, চায়নার ক্ষমতা খর্ব করা এবং এই এশিয়াতে তাদের যে শক্তি সামর্থ্য, সেটাকে আরও বৃদ্ধি করা। তো এখন আরাকান আর্মি এখনও স্বাধীন রাষ্ট্র হয় নাই, তাদের যাতায়াতের ভালো ব্যবস্থা নাই, নেটওয়ার্ক ব্যবস্থা নাই। তো যুদ্ধে যে সকল সরঞ্জামাদি দরকার হয়, সরবরাহ করা দরকার হয় একটা পূর্ণ যুদ্ধে, সেই অবস্থা তৈরি করতে গেলে বাংলাদেশকে প্রয়োজন। তো এই বাংলাদেশকে আমাদের পশ্চিমা বিশ্ব, জাতিসংঘ, আমেরিকা বাংলাদেশকে চাচ্ছে করিডোর হিসেবে ব্যবহার করতে, যেটা কিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বলেছিলেন যে আমি যদি এই ভূখণ্ড লিজ দিই কিংবা ব্যবহার করার অনুমতি দিই কিংবা বিক্রি করি, তাহলে আমি আজীবন ক্ষমতায় থাকতে পারবো, তাতে আমার কোনো সমস্যা নেই, সেটা আমি জানি। তারপরও আমি আমার ভূখণ্ড ব্যবহার করে কাউকে কোনো যুদ্ধ কিংবা ঘাঁটি এই দেশে আমি করতে দিব না। তো যার কারণে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে তাকে সরকার থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে। বিনিময়ে এসেছেন আমাদের শান্তির দূত ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি এসেই তড়িঘড়ি করে স্টারলিংক উনি অনুমোদন দিয়ে দিলেন, কারণ একটাই, এই স্টারলিংকের যে উন্নত যে সেবা, স্যাটেলাইট কানেকশনের মাধ্যমে, এটা আরাকান আর্মির জন্য দরকার। যুদ্ধে যদি আপনি সমরাস্ত্র ব্যবহার করেন, যদি আপনি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেন, আরও যদি কিছু সিগন্যালের জন্য আপনার দরকার হয়, সেক্ষেত্রে নেটওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট। তো এটা একটা বিষয়, স্যাটেলাইট। এরপরে হচ্ছে আমাদের এখন করিডোর দেওয়ার চিন্তাভাবনা চলছে। করিডোর দেওয়া মানে এই ভূখণ্ডে আপনার জাতিসংঘ শান্তিরক্ষী মিশন আসবে, কারণ তারা তো যেহেতু মানবিক সহায়তার নামে তারা আসবে, তারা খাদ্য সামগ্রী, ওষুধ, এগুলো মিয়ানমারে যারা রাখাইন রাজ্যে যে রোহিঙ্গারা আছে তাদেরকে সরবরাহের নামে তারা এই মানবিক কাজগুলো করবে। পক্ষান্তরে দেখা যাবে এই রুটটা আরাকান আর্মির অস্ত্র সরবরাহের একটা রুট হয়ে গিয়েছে। তার মানে বাংলাদেশে অস্ত্র সরবরাহ আসবে, এই অস্ত্র আবার আরাকান আর্মির কাছে যাবে। এখন স্বাভাবিকভাবেই আপনি চিন্তা করতে পারেন যে মিয়ানমার তো এখানে বসে থাকবে না, আর যেহেতু চায়নার শক্তি সামর্থ্য ক্ষমতা খর্ব করার একটা দীর্ঘ পরিকল্পনা,
তো চায়না কিন্তু এখানে বসে থাকবে না, তারা তাদের সর্বশক্তি দিয়ে মিয়ানমার জান্তা সরকারের পিছনে থাকবে। তো কাজেই এই যুদ্ধটা যদি বিস্তৃত হয়ে যায়, এই যুদ্ধটা যদি দীর্ঘায়িত হয়ে যায়, রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো হয়ে যায়, তাহলে বাংলাদেশ কতদিন মানবিক সহায়তা দেবে? আর এই মানবিক সহায়তার নামে যে করিডোরটা হবে, এখানে যে নিরাপত্তা ঝুঁকি থাকবে, সেটা কন্ট্রোল করার মতো আমাদের কি সেই সক্ষমতা আছে? আমাদের সেই আইন শৃঙ্খলা বাহিনী সেই সক্ষমতা আছে? নেই। তো কাজেই এটা যখন দীর্ঘায়িত হবে, একটা পর্যায়ে যদি আরাকান আর্মি কখনো দুর্বল হয়ে যায়, দেখা যাবে বাংলাদেশকে বলবে তোমরা সহায়তা করো, সামরিক হস্তক্ষেপ করো। তাহলে কি বাংলাদেশ আর্মি আরাকান আর্মি হয়ে যুদ্ধ করবে? তাহলে তো আমরা সরাসরি যুদ্ধে চলে গেলাম। তো এই যুদ্ধ কবে শেষ হবে আমরা জানি না, ইভেন ডক্টর ইউনূস নিজেও জানে না। তিনি শুধু জানেন এই যুদ্ধ শুরু হলে যতদিন যুদ্ধ চলবে তিনি ততদিন এই দেশে ক্ষমতায় থাকতে পারবেন এবং তার আন্তর্জাতিকভাবে তার পদমর্যাদা আরও বাড়বে, তিনি জাতিসংঘ মহাসচিব হয়ে যেতে পারেন। তার এই ব্যক্তিগত আকাঙ্ক্ষার জন্য সারা বাংলাদেশের যে ভূখণ্ড, বাংলাদেশের জনগণের যে নিরাপত্তা, তিনি আজ হুমকির মুখে ফেলে দিচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে, আরাকান আর্মি মূলত চায় বৌদ্ধ রাষ্ট্র, আমেরিকা চায় খ্রিস্টান রাষ্ট্র, আর এদিকে যারা রোহিঙ্গা আমাদের দেশে ক্যাম্পে আছেন ওরা চায় মুসলিম রাষ্ট্র। তাহলে এখানে কিভাবে কি সম্ভব হবে? আবার আপনার বাংলাদেশ থেকে যে রোহিঙ্গা পাঠানোর যে মূলা ঝুলানো হয়েছে, এই রোহিঙ্গাদেরকে দেখবেন যখন পাঠানোর সময় বলবে এদেরকে ট্রেনিং ছাড়া পাঠানো যাবে না। আরাকান আর্মি কখনো যদি দুর্বল হয়, এই রোহিঙ্গাদেরকে ট্রেনিং দিয়ে জান্তা সরকারের বিরুদ্ধে এদেরকে পুশব্যাক করা হবে যুদ্ধের জন্য। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে বাংলাদেশে 12-14 লাখ যে রোহিঙ্গা, এরা যদি যুদ্ধ প্রশিক্ষণ নেয় এবং অদূর ভবিষ্যতে হয় 1 লাখ 2 লাখ রোহিঙ্গা সৈন্য হিসেবে ওই দেশে গেল, অদূর ভবিষ্যতে যদি এই রোহিঙ্গা যোদ্ধারাই বাংলাদেশকে ওদের ভূখণ্ড দাবি করে বসে, বিশেষ করে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে যে অঞ্চলে ওরা আছে, কারণ আমিও এখানে গিয়েছি, সরেজমিনে কথা বলেছি, ওদেরকে ওখানে থাকতে দেওয়া হয়েছে, মানে ওরা মনে করে এটা ওদের জায়গা, ওদের সব কিছু। এমনকি আমাদের বাংলাদেশি যারা আছে তাদেরকে ওরা প্রতিনিয়ত মারপিট করছে। এই হচ্ছে ওখানে বাস্তব অবস্থা। সেইখানে ওদেরকে যদি সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়, সেই ক্ষেত্রে ওরা যে বাংলাদেশের সাথে যুদ্ধ করে এখানে থাকার চেষ্টা করবে না, কিংবা পশ্চিমা শক্তি যে সেই ষড়যন্ত্র করবে না, সেই গ্যারান্টি কে দিবে? এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের জানেন যে আমাদের যে পার্বত্য যে 3টি জেলা, এই জেলায় আগে থেকে বাঙালিদের সাথে পার্বত্য যারা আছে উপজাতি, এদের একটা আদিবাসী, এদের একটা বিরোধ চলছে। তো এরা যদি স্বাধীনতা চেয়ে বসে তখন কি করবেন? আপনারা কি জানেন, আমি জেনে বলছি, যে বাংলাদেশে যারা চাকমা, মারমা, এরা চাকমা মারমা ঠিক আছে, কিন্তু এদের ধর্মটা কি জানেন? এরা কতজন খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে বাংলাদেশের এই এনজিওর মাধ্যমে? এরা মেজরিটি হচ্ছে এখন খ্রিস্টান ধর্ম, ক্যাথলিক ধর্মের অনুসারী। তো এই যে আমেরিকার যে বিশদ পরিকল্পনা, যে খ্রিস্টান স্টেট গঠন করা, তো এদেরকে যদি এই স্টেটের আওতায় নিয়ে এসে তখন যদি যে দাবি তোলা হয় এবং মেজরিটি যদি পার্বত্য অঞ্চলের দাবি চলে যায় যে হ্যাঁ আমরা স্বাধীন হতে চাই, এবং সেটাকে যদি প্যাট্রোনাইজ করে পশ্চিমা বিশ্ব, আমেরিকা, আমরা কি এই পার্বত্য অঞ্চল ধরে রাখতে পারবো? পারবো না। এদিকে ভারতের কি, ভারত বড় রাষ্ট্র, ওদের যে কনসার্নগুলো আছে, ওরা আমেরিকার সঙ্গে ওরা দিন দরবার করে নিতে পারবে, ওরা মিয়ানমারের সাথে দিন দরবার করতে পারবে, আরাকান আর্মির সাথে দিন দরবার করতে পারবে, কিংবা ওরা নিজেরাই সামরিক হস্তক্ষেপ করে ওরা ওদেরটা বুঝে নিতে পারবে। কিন্তু আমাদেরটা হবে কি? আমাদের ঘাড়ে অলরেডি রোহিঙ্গাদের প্রায় 14 লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে আছে। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের পার্বত্য অঞ্চলে যারা আছে তাদের সাথে আমাদের বাঙালিদের একটা বিরোধ আছে, তারা চায় স্বাধীন থাকতে। এরপরে হচ্ছে, আমাদের পার্বত্য অঞ্চলটা অনেকটা চিকেন নেকের মতো বিচ্ছিন্ন। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা কতটুকু আছে, যদি বহির্বিশ্ব চক্রান্তে এই রাখাইনে যেভাবে স্বাধীন করার চলছে, আরাকান আর্মি যেভাবে স্বাধীন রাষ্ট্রের জন্য যুদ্ধ করছে, একই অবস্থা যদি আমাদের পার্বত্য অঞ্চলে হয়, এর সাথে যদি রোহিঙ্গারাও যুক্ত হয়, তাহলে আমাদের অবস্থাটা কি হতে পারে? আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি সবই জানেন, সবই বোঝেন, কিন্তু ওনার যে বয়স, এই বয়সে মানুষের কিছু শেষ ইচ্ছা থাকে। তো ওনার শেষ ইচ্ছা হয়তো একটা নোবেল পুরস্কার পেয়েছেন,
সামনে জাতিসংঘ মহাসচিবও তিনি হতে চাচ্ছেন, এরকম স্বপ্ন তার থাকতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে তিনি হয়তো কোনো রাগ অনুরাগের কারণে এই বাংলাদেশের জনগণের উপরে তিনি রাগ মেটাচ্ছেন, কারণ ইতিমধ্যে তিনি স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধের যে যত ইতিহাস তিনি নষ্ট করেছেন। তার প্রত্যক্ষ সহায়তায় এবং তার নীরব ভূমিকার কারণে এই জামাত, শিবির, পাকিস্তানপন্থী জঙ্গি মব গোষ্ঠী যারা আছে, এরা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের জন্মের ইতিহাস নষ্ট করে ফেলেছে, জাদুঘরগুলো পুড়িয়ে ফেলেছে, ভাস্কর্যগুলো ভেঙে ফেলেছে। তো কাজেই আমরা সাধারণ জনগণ আমরা দেখছি। দেখেন, গতকালকে মাত্র মির্জা ফখরুল সাহেব তিনি প্রতিবাদ করেছেন, কিন্তু জানি না এদের প্রতিবাদ আসলে কতটুকু আপনার স্ট্রং হবে, কারণ হচ্ছে তারা ক্ষমতায় চাচ্ছে, তারা আমেরিকাকে কতটুকু এই মুহূর্তে আমেরিকার বিপক্ষে গিয়ে কাজ করতে পারবে, এটা একটা প্রশ্নের বিষয়। এরপরে হচ্ছে আমাদের যারা হেফাজত, আমাদের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ ইসলামিক সমমনা যে দলগুলো আছে, এরা কিন্তু চুপ, এরা কেউ কোনো কথা বলছে না। এরা আছে ওই আপনার 1600 মাইল দূরে সেই ভারত পাকিস্তান, সেই যুদ্ধে কি হচ্ছে না হচ্ছে সেগুলোর সেন্টিমেন্ট বাংলাদেশে তুলে নিয়ে আসতে। কিন্তু আমাদের যে এখানে আমাদের ভূমি চলে যাচ্ছে, আমাদের ভূমি জাতিরক্ষা শান্তি মিশনের হাতে চলে যাচ্ছে, আমাদের আগামীতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে চলে যাচ্ছে, আমাদের মানচিত্র থেকে আমাদের ভূখণ্ড বাদ হতে যাচ্ছে, এই বিষয়ে কিন্তু এদের কোনো কথা নাই। কারণ এই দেশ সৃষ্টির পিছনে এদের কোনো অবদান নেই, এই বাংলাদেশের মানচিত্র পতাকা সৃষ্টির পিছনে এদের কোনো অবদান নেই। এরা শুধু চিন্তা করে ভূখণ্ড, মানে এই মিয়ানমার, বাংলাদেশ, পাকিস্তান, ভারত সব জায়গায় গিয়ে যদি জঙ্গি সৃষ্টি করতে পারে, এই পুরা দেশ, এই অঞ্চলটাই তাদের হয়ে যাবে। এদের চিন্তা এটা, একটা স্বাধীন দেশ, স্বাধীন রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্রের নিরাপত্তা, এটা নিয়ে এই তৌহিদি জনতা, জঙ্গি যারা, এদের কিন্তু কোনো চিন্তাভাবনা নেই, যার কারণে এরা সবাই চুপ। কিন্তু এখন আমরা যদি এটা জোরালো প্রতিবাদ না করি, এটা তাহলে আগামীতে আমাদের যে প্রজন্ম আছে, ফিলিস্তিনের মতো দেখা যাবে যে একটা অঞ্চলে কিংবা পুরো বাংলাদেশেও হতে পারে যে কারো হাত নাই পা নাই, আমাদেরও কারো হাত নাই পা নাই, পঙ্গুত্ব বরণ করতে হবে। কারণ একটাই, মিয়ানমার কিন্তু বসে থাকবে না। সামরিকভাবে আমাদের থেকে মিয়ানমার অনেক শক্তিশালী। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আরাকান আর্মির সাথে ওরা পারছে না কিংবা অন্য কিছু, কিন্তু যখন চায়না ওদের পিছনে, যখন আমেরিকা ঢুকে যাবে, তখন চায়না যখন ওদের ফুল সাপোর্টে থাকবে, ইভেন চায়না ওদেরকে সৈন্য দিয়েও যদি সহায়তা করে, ওদেরকে বিমান দিয়েও যদি সহায়তা করে, তাহলে কিন্তু এই ভূখণ্ড নিরাপদ থাকবে না, এই ভূখণ্ডে বোমা পড়বে, এই ভূখণ্ডে মানুষ মারা যাবে। কাজেই আমরা সতর্ক হই, আমরা তীব্র প্রতিবাদ করি এবং আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজনীতিতে দল মত নির্বিশেষে আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু বাংলাদেশে আমাদের সাধারণ জনগণ যারা দেশকে মা বলে জানে, তাদের উচিত সবাইকে এক কাতারে এসে এই সরকারের এই নিরাপত্তা বিঘ্নিতকারী যে পদক্ষেপ, সেটাকে রুখে দেওয়া এবং অবিলম্বে এই করিডর, মানবিক করিডর, শান্তিরক্ষী মিশন, পশ্চিমা যে শক্তির যে পরিকল্পনা, এগুলোকে থেকে আমাদের সরে আসা। তারা তাদের স্বাধীন রাষ্ট্র করবে, তাদের মতো করে তারা করুক। আমরা কেন যুদ্ধে যাব? আমরা কি পাবো? আমাদের যদি বেনিফিট থাকতো কথা ছিল। সরকার তো সেটাও বলছে না যে আমরা এখানে মানবিক করিডোর দিলে আমরা এটা পাবো ওটা পাবো, কারণ আমাদের পাওয়ার কিচ্ছু নেই। পাওয়ার একটাই, তিনি আজীবন ক্ষমতায় থাকতে পারবেন যতদিন বাঁচা আছেন, এই একটা কারণে তিনি এটা করছেন, অথচ তার কোনো ম্যান্ডেট নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। ধন্যবাদ।